আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নাহিদ উইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের গরুর মাংস রান্না, যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে খুলনাতে চলে আসেন, চুকনগরে আসেন, বিভিন্ন জায়গায় এসে এই বিশ্ববিখ্যাত খাবারটি খাওয়ার একটা প্রশংসাই আছে। অথচ খুলনার মানুষের কিন্তু এটা নিত্য নৈমিত্তিকের খাওয়ার ছিল একসময়, যেটা আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি এবং চুই ঝালটা এখন প্রায় দুষ্প্রাপ্য হওয়ার কারণে এটা একটু কমই করা হয়। তো আসুন দেখি আমি কিভাবে রান্না করি। এখানে 1 কেজি মাংসগুলো চর্বিযুক্ত এবং হাড় মাংস সব কিছু মিলে। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো বেশি করে, হলুদের গুঁড়ো অল্প এবং লবণ স্বাদ মতন, গরম মশলা 1 চামচ দিয়ে টক দই দিব, দিয়ে ম্যারিনেট করব। টক দইটা আপনারা স্কিপ করতে পারেন। আমাদের ছোটোবেলায় যখন আমার দাদি ফুপুরা রান্না করতো, চাচিরা রান্না করতো, তারা কিন্তু টক দই ব্যবহার করতো না। বাড়িতে কিন্তু চুই ঝালের গাছ ছিল এবং সেখান থেকে আমরা নিত্য নৈমিত্তিকই এই খাবারটি খেয়ে থাকতাম। তো যাই হোক, এটা খুব হাত দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করতে হবে। আর চর্বিযুক্ত মাংস হলে সেটার একটা মজা যে এটার ভেতরটা খুব জুসি হয় এবং অনেক চর্বি না, গোশের লেয়ারে লেয়ারে যে চর্বিগুলো থাকে, সেই সাথে হাড়, অনেক মজাদার একটি খাবার, যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে আব্বাসের হোটেলে। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি এখন এই রান্নাটা করে নেব। প্রথমে একটি কড়াইতে আমি খুব ভালো করে গরম করে নেব, নিয়ে 1/4 কাপ তেল দিব। প্রথমে 1/4 কাপ তেল দিব, যদি লাগে তাহলে পরে দিব, না হলে দেওয়ার দরকার নেই। আমার অবশ্য পরে লাগেনি। 1/4 কাপ তেল দেওয়ার পরে এই তেলটা গরম হতে দেব। এর মধ্যে আমি দেব আলু। এই আলুটা আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি স্কিপ করব না, আমি দেব, কারণ আমার কাছে গোশের আলু অমৃতের মতো লাগে। তো আব্বাসের হোটেল বা যে কোনো হোটেল বা মুসলিম হোটেল যাই বলেন, বিখ্যাত হচ্ছে বেজেরডাঙ্গার মুসলিম হোটেল আর চুকনগরের আব্বাসের হোটেল। যাই হোক, তারা আলু দেয় কিনা আমার জানা নেই। আমি যেহেতু বাড়িতেই রান্না করতে পারি, খেতে পারি, আমার ওখানে যেতে হয় না। আমি আলুগুলো সুন্দর করে একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজাটা এজন্য যেন রান্না হলে আলুগুলো গলে গলে না যায়, আর ভাজা আলুর টেস্টটা একটু অন্যরকম হয়। ভালো করে নাড়াচাড়া করে ঘন ঘন নেড়ে ভাজতে হবে, যেন আলুগুলো পুড়ে না যায়, কিন্তু খুব সুন্দর করে ভাজা হবে, যেন ভেতরটা কুক হয়ে যায়। এই আলুর ভাজাটা এমন হবে যেন আপনি কামড়িয়ে কামড়িয়ে খেতে পারেন। তো ভিউয়ার্স, আমার রান্নাটা যদি দেখতে হয় তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, আর ভালো লাগলে বেল আইকনে ক্লিক করুন, তার আগে সাবস্ক্রাইব করুন, আর কেমন হয়েছে জানিয়ে কমেন্ট করুন, প্রয়োজনে শেয়ার করুন। তো আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে, এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। আমি সাধারণত রান্নায় খুব একটা পেঁয়াজ ব্যবহার করি না, তো রান্না যখন করছি আপনাদেরকে একটু দেখাবো, সার্ভ করব, তার জন্য আমি এই বেরেস্তাটা করে রাখছি। আর পেঁয়াজটা রান্নায় দেওয়ার জন্য না। আর বাটা মশলাটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছি এই কারণে যে হালকা একটু গ্রেভি, খুব বেশি গ্রেভি না। চুই ঝালের গোশে গ্রেভি খুব বেশি হয় না, হালকা মশলা হয় আর একটু তেল ঝোল হয়, এটাই হচ্ছে এর স্বাদ। আর খুব খুব স্পাইসি হয়। তো এটার বৈশিষ্ট্যই হচ্ছে ঝাল ঝাল হবে, তেল হবে, এটাই এর মজা। তো আমি অর্ধেকের বেশি বেরেস্তাটা উঠিয়ে রাখলাম, তারপরে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে ভেজে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে নাড়বো, যাতে ভাজা পেঁয়াজ আর মশলাগুলো ভেতরে মিশে যায়। এরপরে আমি এর উপরে ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আমি
অপেক্ষা করব গোশের পানিটা বের হয়ে আসা পর্যন্ত। আপাতত এতে আমি কোনো পানি দেব না এবং আমি মিডিয়াম টু হাই আঁচে রান্না করছি। মাংস সবসময় মিডিয়াম টু হাই আঁচে করার চেষ্টা করবেন, মাংস নিচু আঁচে রান্না করার কোনো দরকার নেই। তবে একটা জিনিস, হাই আঁচে রান্না করলে একটা উপকার হয়, আর যদি কড়াই ভর্তি মাংস হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। পানিটা সামান্য বের হলে আমি আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম, যাতে এবার পুরো পানিটা বের হয়ে আসে। এর জন্য একটু সময় লাগবে গোশের থেকে পানি বের হয়ে আসতে। তো পানিটা বের হয়ে এসেছে, এবার এই গোশের পানিটা দিয়ে আমি গোশটা কষাবো। গোশের পানি দিয়ে গোশ কষাবো। এখানে এক্সট্রা পানি আমি আগে থেকে ব্যবহার করব না। অনেক সময় এমন হয় হাতে সময় থাকলে এই গোশের পানি দিয়েই পুরো গোশটা রান্না করা, বাড়তি পানি না দিয়ে। তবে সেখানে গোশের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো যেহেতু আমার হাতে অত সময় নেই, তাই আমি পানি দিয়েই করব। তো পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার যে বাটিটায় গোশ ম্যারিনেট করা ছিল, সেই বাটিটা ধুয়ে খুব সামান্য পানি আমি এখানে দিয়ে ঢেকে দিলাম। এই পানিটা দিয়ে গোশটা খানিকটা সেদ্ধ হওয়ার জন্য। আমার কাছে ছিল 4-5টা চেরি টমেটো, আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়াতে এর মধ্যে টেস্ট এবং স্বাদ দুইটাই খুব সুন্দর আসে। কষাতে কষাতে কিন্তু এবারও পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি পাশের চুলায় পানি গরম দিয়ে রেখেছি। আমার কিন্তু এখানে ঝাল কম হয়েছিল, আমি আরও দিলাম এবং 10টার মতো রসুন দিলাম, ভেজে রাখা আলু দিলাম। এই আস্ত রসুনটা কিন্তু এর একটা বিশেষত্ব। এটা না দিলে পারেন, তবে দিলে কিন্তু খাবারের স্বাদটা অনেক সুন্দর হবে, যেটা অকল্পনীয়। আর এভাবে করে যদি আপনি না রান্না করে থাকেন তবে অবশ্যই মিস করেছেন। যদি চান তবে এভাবে রান্না করে দেখতে পারেন। আমি খুলনার মেয়ে, আমি এই খাবার খেয়ে অভ্যস্ত এবং এ ধরনের খাবার ছোটোবেলায় এত বেশি খেয়েছি যে আমার কাছে এর স্বাদটা অতুলনীয়। অনেক রাঁধুনিরা বলে থাকেন যে তারা 8-10 রকম মশলা দিয়ে রান্না করেন, 15 রকম 22 রকম মশলা, এত কিছু লাগে না, হাতের কাছের মশলা দিয়ে কিন্তু হয়ে যায়। আমার দাদি চাচিরা কিন্তু এত মশলা দিয়ে রান্না করতেন না, তাদের রান্নাও কিন্তু সুন্দর হতো। ঝোলের পানিটা গরম পানি ছিল, দিয়েছি এবং এর মধ্যে চুই ঝালগুলো দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত। তো ঝোলটা আমার বেশ টেনে এসেছে। আমি এখন এতটুকু ঝোল আমি রাখবো। এবার ঝোলটা একদম টানিয়ে ফেলবো না, একটু ঝোল রাখবো। তো এর মধ্যে আমি দিয়ে দেব জিরা এবং ধনে ভেজে ক্রাশ করে রাখা, সেটা আমি এর মধ্যে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দেব। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। ভাত, রুটি, সেয়াই পিঠা, যে কোনো কিছুর সাথে অসাধারণ একটি খাবার। এর মজাটা পেতে চাইলে অবশ্যই রান্নাটি আপনাকে করতে হবে, আর সেই জন্য চটজলদি রান্নাটা করে ফেলুন হাতের কাছে থাকা আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আপনাদেরকে শুধু আমার সার্ভ করে দেখানোর পালা, যেটা দেখতে কতটা সুন্দর আর খেতে কেমন হয়েছে সেটা না হয় আপনি নিজে রান্না করেই দেখুন। তো আমার রান্নাটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো মজার কোনো কন্টেন্ট নিয়ে। আসসালামু আলাইকুম।